naari.com। নারী.কমের আজকের পর্বে আপনাদের নিয়ে আমরা সকলে চলে এসেছি চন্দননগরে। সেই চন্দননগর বললেই যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ফরাসিদের কথা, ডাচেদের কথা, অজস্র ঐতিহ্য এবং জগদ্ধাত্রী পুজোর কথা। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা ঐতিহ্য দীর্ঘদিন ধরে চন্দননগরবাসী বহন করে চলেছেন, সেটা হচ্ছে দুর্গা পুজোর ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে এই মুহূর্তে আমরা, আর আমাদের সকলের সঙ্গে রয়েছেন নেলিন্দি। এখন যিনি নেলিন্দি হয়ে গেছেন, আমাদের সকলের প্রিয় নেলিন্দি। নমস্কার। নমস্কার। নারী.কমে আপনাকে স্বাগত। নেলিন মণ্ডল কিন্তু এখানে এসেছিলেন আর 1989-তে, এবং বিবাহ সূত্রে ওর আগমন। নেলিন মণ্ডল, যার আসল নাম মেডলিন, ইউনেস্কোর CCIVS এর সূত্রে উজ্জ্বলবাবুর সঙ্গে আলাপ, আর বাকিটা মানে উজ্জ্বল মণ্ডল যে সূত্রে এখন তিনি নেলিন মণ্ডল, তার সঙ্গে আলাপ। বাকিটা শুনে নেব নেলিন্দির কাছ থেকে। আচ্ছা নেলিন্দি, আপনি তো ইউনেস্কোর প্রজেক্টে ছিলেন, CCIVS এ ছিলেন, এবং উজ্জ্বলবাবুও সেই সূত্রে। তো সেখান থেকে বেলজিয়াম থেকে, সুদূর বেলজিয়াম থেকে চন্দননগর, এই যাত্রাপথটা একটু শুনি। আচ্ছা, বেলজিয়ামে জন্মেছি, নেদারল্যান্ডসে মানুষ হয়েছি, সেখানে প্রথম রিসার্চ কিছুটা করেছি, তারপর প্যারিস ইউনিভার্সিটি, সেখানে আমি এইডস উপরে রিসার্চ করতে শুরু করেছি। আচ্ছা। করতে করতে আবার নিউ ইয়র্ক, স্প্যানিশ ম্যানহাটন, কলম্বিয়া ইউনিভার্সিটিতে করেছি। তারপর এমন একটা টাইম ছিল, ঠিক সেই সময় কোভিড যুগটা শুরু হয়ে গেছে, এবং আমরা যে এই ফিল্ডের মধ্যে ছিলাম, যারা বিশেষ ভালো স্টুডেন্ট, ভালো রিসার্চ করছে, এই ডক্টরেট নিয়েও কাজ করবে, আমাদের যে নেওয়া হলো যে একটুখানি দেশ যাওয়া অ্যাওয়ারনেস জন্য, অ্যাকশন নেওয়ার জন্য। এবং আমাকে পাঠানো হয়েছে ইন্ডিয়া থ্রু ইউনেস্কো CCIVS, এবং আপনি যেমন বলেছেন এভাবে আমার হাজব্যান্ডের সাথে পরিচিত হলো, কেন উনি CCIVS এর সাথেও যুক্ত ছিলেন, এবং এভাবে এসেছি থ্রু CCIVS, নানা রকম দেশ হয়ে এসেছি। আচ্ছা, আর যেরকমটা শুনলাম যে নেলিন্দির যাত্রাপথ মোটামুটি সেই বেলজিয়াম থেকে শুরু হয়ে তারপরে নেদারল্যান্ডস, কখনো নিউ ইয়র্ক, কখনো প্যারিস, এই সূত্রে বোধহয় নেলিন্দি ভাষাগুলোও সমস্ত আয়ত্ত করে ফেলেছে। হ্যাঁ, আমি বেশ কিছু ভাষা জানি। যেমন একটু শুনি কি কি ভাষা। আচ্ছা, অ্যাকাউন্টিং সবসময় গন্ডগোল হয়ে যায়, চেষ্টা করি। ফ্রেঞ্চ, ডাচ, জার্মান, স্প্যানিশ, ইংলিশ, বাংলা, হিন্দি কতটা, দুটো ফ্লেমিশ ডায়ালেক্ট, দুটো ওয়েলিশ ডায়ালেক্ট, আরব লেখাটা ভুলে গেছি, আর নিশ্চয়ই আর একটা দুটো আছে। কাউন্টিং কোনোদিন সেম আসে না। মানে এতগুলো ভাষা জানেন এবং এতগুলো ভাষা লিখতে বলতে পারেন যে সবসময় হয়তো গুনে উঠতে পারেন না। এই ভাষা নিয়ে কি আপনি এগিয়েছেন? আসলে কি হয়, আমি তাই ভাষা নিয়ে নিই। কোনো একটা জায়গা গেলে, আমার বাবাও তাই হতেন, আমার ঠাকুরদাদাও তাই হতেন, আমার কোনো জায়গায় গিয়ে আমরা তাই ভাষাটা নিয়ে নিচ্ছি। না, এই ভাষাগুলোকে ধরুন, আপনি যে চন্দননগরে এলেন, এখানে তো মূলত বাংলা ভাষাভাষী, বাংলা ভাষা, তো আপনি কি ভাষা শিক্ষার জন্য আলাদা করে এখানে না, আমি আসল কথা, আমার হাজব্যান্ড CCIVS মেম্বার, উনি এটা হচ্ছে দীর্ঘদিনের মানে পুরুষ মানে বাড়ি আর কি, এই জন্য এভাবে চন্দননগরে এসেছি, এটা টোটালি বাই কোইন্সিডেন্স। আমার হাজব্যান্ডের ওইটাই বাড়ি বলে আমি চন্দননগরে এসেছি। তারপর আর একটা জিনিস তার সাথে আছে, এটা আসলে ডবল কানেকশন। স্ট্র্যাটেজি বিখ্যাত ফ্রেঞ্চ ইনস্টিটিউট সারানো হয়েছে, এই টাকা কিন্তু আসলে আমার হাজব্যান্ড পেয়েছিলেন 1986 as a member of UNESCO, তবেকার রাষ্ট্রপতি এই ফ্রান্সোয়া মিত্তেরান থেকে আমার হাজব্যান্ড ওই টাকাটা পেয়েছেন কাজ করার জন্য। তার মানে আসলে ডবল কানেকশন আছে। যদি উনি CCIVS নাও থাকতেন, মানে আমাকে এমনি পাঠানো হতো। আচ্ছা, ভারতে আসার পর, স্পেশালি চন্দননগরে আসার পর, নিজেকে তো পুরোটা পাল্টাতে হয়েছিল। বলতে হয় খুব একটা নয়। আচ্ছা। না, যেমন ধর্মের ব্যাপার, অনেকে বলছে আগে ছিলেন খ্রিস্টান, এখন হয়েছেন হিন্দু,
তো আমি ডিফারেন্সটা বোধ করছি না। না, আমি শুধু ধর্মের কথা না বলছি না, না, আমি অনেক জীবনযাত্রা। রকম, শুধু ধর্মে নয়, নানা রকম আছে। আমি ধর্ম নিয়ে শুরু করছি, যে আমি ডিফারেন্সটা মনে করছি না। কেন মানুষ মানুষ, আমি একমাত্র মানুষকে দেখি, এবং যেটা ইংরেজিতে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা আমার খুব কম। এই জন্য এত ইজিলি আমি মানে রিচ কান্ট্রি থেকে এখানে এসে ঠেকেছি, এগুলো আমার খুব কম গুরুত্ব ব্যাপার। ম্যাটেরিয়াল জিনিসটা আমি খুব একটা বুঝি না। আমি খুব মানুষকে দেখি, এবং মানুষ তো মানুষ। একদম এই জন্য একটা যে এত অসাধারণ difference। কথা, একটা অসাধারণ কথা। সত্যি সত্যি তো সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এবং নেলিন যে সুদূর বেলজিয়াম থেকে এখানে এসে চন্দননগরের মাটিতে এসে একেবারে বাঙালি গৃহবধূ হয়ে গেলেন, তার কারণ কিন্তু ওই একটাই, উনি মনুষ্যত্বে বিশ্বাসী এবং মানুষের উপর আস্থা ওনার সবচাইতে বেশি। চন্দননগরে আসার পর নিজের জীবনটা আস্তে আস্তে কিভাবে গড়ে তুললেন? মানে আপনাদের এই বাড়ির হেরিটেজ, 285 বছরের পুরনো দুর্গাপুজো, এইগুলো তো একটা জিনিস, এবং এই হেরিটেজ রক্ষার জন্য আপনি কিভাবে চেষ্টা করছেন? এবং আমি অনেক চেষ্টা করেছি। কেন বলছি, এই বাড়ির সম্বন্ধে অনেক সমাজ ভুলে গেছিল, মানে যেমন ইতিহাস নষ্ট হয়ে যায়, অনেকে এই বাড়ির সম্বন্ধে ভুলে গেছিল। অনেকে লোকেরই ভাবতো যে এটা ছিল ফরাসিদের একটা বাড়ি, ফরাসিরা ছেড়ে চলে গেছে, তারপর ওরা এই বাড়িটা নিয়েছে। তার কারণে আমি বলতাম, শুনুন, ফরাসিরা কি পুরানো দুর্গা পূজা করতেন? তখন ওরা ভাবতো যে কোথাও একটা ভুল হয়েছে। এবং আমি তো ফ্রান্সে থেকে এসেছি, এবং যখন আমাকে বলাও হয় যে চন্দননগরে পাঠ, ইনস্টিটিউটে পাঠ দেখা করতে, আমি তো ওখানে তো ওভারসিজ মিনিস্ট্রি, এক্স-এন-প্রভিন্স ফাইল টাইল সব ভালো করে দেখে নিয়েছি। সে চন্দননগরে কী কী পুরানো ইতিহাস, কী কী পুরানো বিল্ডিং, কী কী ফরাসি ঐতিহ্য, এবং এই বাড়ির সম্বন্ধে আমি তো দেখেও নিয়েছি। এই বাড়ির ইতিহাসটা তো জানি না যে আমি নিজে এ বাড়ি থাকবো, কিন্তু ইতিহাসটা তো জানি, আর কিছু কিছু বাড়ি। এবং তখন আমি মানুষকে বুঝেছি যে দেখুন, আমি আসল লেখাটা দেখে এসেছি। তারপরে আমার কাজ কর্মসূত্রে ইনস্টিটিউটের সাথে কাজ করে, দেখাশোনা করে, অনেকবার সেখানেও ইন্টারভিউ এসেছে, টিভি এসেছে। তখন চন্দননগর সম্বন্ধে অনেক কিছু বলেছি, তার মধ্যে এই বাড়িও তাই। যেমন আমি একজন, among my other things, আমি সায়েন্টিস্ট বলতে, কিন্তু জন্মগ্রহ থেকে আমিও একটা আর্টিস্ট। এবং যখন ইউকের জন্য এই ধরনের কাজ করেছি, যেমন ইউনিক ডিস্ট্রিক্ট হুগলি উপরে, যেখানে এতখানি দেশ, একটা জেলেটা তারা জায়গা ছিল যেটা হচ্ছে মানে জগতে খুঁজতে পাইবে না, তখন চন্দননগরে এটা করেছি বাটিক উপরে, তখন এই বাড়ির সম্বন্ধে নিশ্চয়ই অংশ একটা দিয়েছি। এভাবে আমার হচ্ছে এই বাড়িটাকে সাহায্য করা ঐতিহ্য। আমার ডিপার্টমেন্ট হচ্ছে পাবলিসিটি দেওয়া। যেমন যে আপনাকে বললাম যে 1400 সালে ওদের যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধ হয়েছে, সে তারা জিতেছে, সে থেকে এসকর্ট বিজনেস শুরু হলো। তারপরে অ্যান্টনি ফিরিঙ্গি, আসল অ্যান্টনি ফিরিঙ্গি, এই আমাদের বলরুমে গিয়ে গিয়ে বিখ্যাত হয়েছেন। এই সে শুটিংটা নয়, মানে আসল অ্যান্টনি ফিরিঙ্গি। কেন উনি ছিলেন এই আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষের সোল্ট গোডাউনের ম্যানেজার, এবং ছেলেটা খুব ভালো, কালচার খুব ভালো, মিলিয়ে গেছে, বন্ধুর মতন হয়ে গেছে এসব আমার। এবং হ্যাঁ, দেখাশোনা ব্যাপারও আছে। যেমন আমি ওখানকার মেয়ে তো, এবং সবাই জানে ওখানকার মেয়ে, আমরা অনেক নিজের কাজ নিজে করছি, মিষ্টি কাজ এসব আমরা জানি। এই জন্য এগুলো দেখাশোনা করে। যখন মিষ্টি চলে, হাজব্যান্ড যদি বেরোয়, কোনো চিন্তা নেই, ও জানে আমি আছি, আমি দেখব। যেমন শুনছিলাম যে নেলিনদী অজস্র ভাষা জানেন, তার মধ্যে উনি কিন্তু প্রচুর মানুষকে ভাষা শিক্ষার কাজেও সহায়তা করেছেন, সেটা একটু শুনে নিই। হ্যাঁ ঠিক, এবং ওদের কাছে যারা একটু গরিব, ওদের কাছে কোনো টাকাও নিইনি। আমার যে প্রবর্তক আশ্রম আছে, খুব বিখ্যাত প্রবর্তক আশ্রম চন্দননগরে, একটা স্কুল আছে, একটা ছোট, ঠিক অনাথ আশ্রম নয়, কিন্তু মেয়েরা থাকে ওইখানেও ফ্রিতে আমি ফ্রেঞ্চ পড়িয়েছি। তারপরে জোসেফ কনভেন্টে একটা সময় আমি পড়িয়েছি, সেখানেও টাকা নিলাম না। মানে অনেক গরিবকে আমি এমনি পড়িয়েছি ভাষা।
শুধু ভাষা নয়, এক একজনকে একটুখানি বিজ্ঞানের ব্যাপারটাও দিয়েছি। যে রাধানাথ শিকদার, যে মানুষটাকে হয়তো অনেকে ভুলেই গেছেন, জানি না, যে হিমালয়ের যিনি মাউন্ট এভারেস্টের যিনি উচ্চতা নির্ণয় করেছিলেন, তো সেই রাধানাথ শিকদার, তার মূর্তি বসানোর জন্য নেলিন্দির একটা বড় সংগ্রাম করতে হয়েছিল, সেটা একটু শুনি। আজকে মূর্তিটা বানানো ছিল এবং একজনের কাছে রাখাও ছিল, সেটা আমার হাতে নয়, কিন্তু কোনোটা জায়গা অনুমতি পাওয়া হতো না যে হ্যাঁ ওখানে মূর্তিটা বসাম, মানে কোনো জায়গাতে নেই। অদ্ভুত জিনিস। অথচ রাধানাথ শিকদার গন্ডলপাড়াতে থাকতেন, কাছেই, মাত্র 150 মিটার ডিস্টেন্স, কিন্তু কোনো জায়গাতে মূর্তি নেই, কিছু নেই। এবং আমি খুব চেষ্টা করেছি, খুব মানে অ্যাপ্লাই করেছি, কখনো আমি মানে অনুমতি পাইনি। তারপরে শেষ আমার বুদ্ধি এলো যে কিন্তু উনি শেষ জীবনে ছিলেন খ্রিস্টান, যদি একবার ফাদারকে জিজ্ঞেস করে, চার্চ ফাদার, 10 seconds হয়ে গেল, ডন। এবং এমন একটা জায়গা একসাথে চয়েস করেছি যে গির্জা পিছনে, আপনার হচ্ছে মানে কর্পোরেশনের বিল্ডিং এর সামনে, ঠিক মুখে মুখে আমরা মূর্তিটা বসেছি। তার মানে যে কর্পোরেশনে ঢুকবে নাকি কর্পোরেশন থেকে বেরোবে, অটোমেটিক্যালি মূর্তিটা দেখবেই। অথচ এটা হচ্ছে চার্চ প্রপার্টি, কেউ কিছু বলতে পারে না। এই যে ফাদার এবং আমি আমার একসাথে চয়েস করে নিয়েছি, হয়ে গেল একটা 2 বছরের লড়াই। আসলে এটাই হয় যে আমাদের যে মানুষগুলো বাঙালিকে, আমাদের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, আমরা অনেক সময় তাদেরকে ভুলে যাই। এক্ষুনি যেমন এলেন্দি বলছিলেন যে গোন্দলপাড়া এখান থেকে হয়তো 100-150 মিটার দূরে, কিন্তু তাতেও মানুষ ভুলতে বসেছিল রাধানাথ শিকদারকে, এই মাটির সেই মানুষটিকে। সেই রকমই নেলিন্দি কিন্তু সারাক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই চন্দননগরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোকে আরও বেশি করে মানুষের সামনে নিয়ে আসতে এবং আরও বেশি করে হেরিটেজ তকমা পাওয়ার জন্য তিনি লড়াই করছেন। যেমন এই যে বাড়িতে আমরা বসে রয়েছি, যে ঠাকুর দালানে আমরা বসে রয়েছি, এটা একটি দুর্গা দালান। এই এত বেশ কয়েকশো বছরের পুরনো, প্রায় 280-85 বছরের পুরনো কি 300 বছরের পুরনো দুর্গাপুজো। চন্দননগরকে আমরা সকলে জানি যে জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর বিখ্যাত, তার সাজসজ্জা, প্রতিমার অঙ্গসজ্জা, প্রতিমার আলোকসজ্জা। কিন্তু এই রকম একটি ঐতিহ্যবাহী দুর্গা দালান যে বাড়িতে রয়েছে, সেই বাড়িটিও প্রচুর পুরনো, এরকমই পুরনো, 280-85 বছরের পুরনো। এবং যেটা উনি একটু কথায় বললেন যে এখানে যারা ছিলেন অরিজিনাল মণ্ডল যে পরিবার ছিল, তারা কিন্তু একটা সময় চন্দননগরে যখন ওই জলবাহিত হয়ে বিভিন্ন জাহাজগুলো আসতো, তখন জলদস্যুরা আটকাতো। তো তাদের সঙ্গে যুদ্ধ করে এই মণ্ডল ফ্যামিলি একেবারে এখানে আসার একটা সেফ প্যাসেজ তারা আবিষ্কার করেছিল, এবং পরবর্তীকালে তারাই কিন্তু ওদের এসকর্ট করে নিয়ে আসতো। বাকি যে জাহাজগুলো, তারা হয়তো এদেরকে কিছুটা ফি দিত এবং সেফ প্যাসেজ দিয়ে এই মণ্ডল ফ্যামিলির মানুষেরাই কিন্তু নিয়ে আসতেন। তো এরকম একটা জায়গা, এই দুর্গাবাড়ি, এর ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে আপনি কিভাবে চেষ্টা করছেন? এবং আমি সেটাই বললাম, আমি প্রচুর প্রকাশ করেছি যাতে মানুষ জানতে পারে, এবং আমি চাইছি যে কাজটা হোক, দেখাশোনা তো করবই। আর কিভাবে চেষ্টাটা চালাচ্ছেন? আমি আসল কথা, ফান্ডসের ব্যাপারটা আমি সফল হয়নি। কেন বলছি, এই একটা ব্যাপার আমি চালনাগানিও আগে চেষ্টা করেছিলাম, যেমন রেজিস্ট্রি বিল্ডিংটা আছে। আমি ফান্ডস নিয়ে ব্যাপারটা আমি খুব একটা সফল হয়নি। মানে আপনি কি বিগত যে সরকার, সেখানে আপনি চেষ্টা করেছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি সো, আমি চেষ্টা করেছি, সেখানে সফল হয়নি। কেন, ওরা বলেছে যে অনেক জায়গা আছে দেখাশোনা করতে, এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয় এক একটা জায়গাটা আছে, এই জন্য আমি সেখানে সফল হয়নি। যেমন আমার হাজব্যান্ড সফল হয়েছিলেন ইনস্টিটিউটটার জন্য, কেন এটা টোটালি ফ্রেঞ্চ, এবং ফরাসিয়া বলছে যে আমরা ফান্ডস দিতে পারি, যেটা অরিজিনালি ফ্রেঞ্চ জন্য, কিন্তু এটা তো ফ্রেঞ্চ নয়, এই জন্য সম্ভব হয়নি। আচ্ছা,
এই যে দুর্গাবাড়ি এবং তার যে ঐতিহ্য এবং এই সামগ্রিকভাবে এই যে আপনি বলছিলেন যে আপনি চেষ্টা চালাচ্ছিলেন, এখন কি আবার চেষ্টা করবেন নতুন করে? একদম 100%। আমি ছাড়বই না। যে যেমন রাধানাথ সিকদারের এটা আমি জিনিসটা আমি ছাড়ি না। যেমন ইনস্টিটিউট, আমি তো 5 বছর দেখাশোনা করেছি, তবে তো ইনস্টিটিউটটা কাজটা পুরো হলো। আমি একা নয়, টিম ছিল। ছাড়ি না। ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছে আছে? অনেক কিছু, কিন্তু শুধু নিজের বাড়ির জন্য নয়। অনেকে জানে, যারা জানে যে other type of social work খুব করেছি, মানে নারীদের জন্য, গরিবদের সেটা একটু জন্য। শুনি। এবং আমি মানে মহিলাদের বেটারমেন্টের জন্য আপনি কি এক্স্যাক্টলি করেছেন? আর্টিজান, বিশেষ আর্টিজানস, আচ্ছা, মানে কিছু কিছু প্রোগ্রামের মধ্যে ছিল অলসো উইথ ইউকে, যেখানে upliftment of women artisans করেছি। তারপরে হাসমেতের সাথে অনেকবার আমি ডিস্ট্রিক্ট ময়ূরভঞ্জ ওড়িশাতে ছিলাম, আচ্ছা। ট্রাইবাল কাজ নিয়ে। আচ্ছা। জন্য আমি অনেক কিছু করছি, এবং যারা জানে আর কি। আমি না, বিশেষ আমরা জানতে হ্যাঁ, চাই তো, অবশ্যই। আমাদের বন্ধুদেরকে জানান একটু, হ্যাঁ, একটু হ্যাঁ। ডিটেইলে বলুন। আমি অনেক কিছু করেছি, কিন্তু এত করেছি তখন আমাকে মনে করতে হবে। প্রতিবন্ধী জন্য করেছি, নারীদের জন্য করেছি, এডুকেশন জন্য করেছি। না, tribal- মানে হ্যাঁ নিশ্চয়ই করেছেন। হ্যাঁ। তো সেটা তো এক একটা স্পিয়ার থাকে। ধরুন আপনি যেমন বললেন যে আর্টিজানদের জন্য করছেন, Yes, শিল্পীদের জন্য একটা করছেন। যে এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ব্যাপার তো, মানে নিজের একটা মানে চয়েস। আপনি যেমন একটু আগে বলছিলেন যে ইউকে থেকে Yes. যে বাটিকটার অর্ডার আপনি পেয়েছিলেন, তো সেটা আপনি করেছেন, নিশ্চয়ই আপনি একা করতে পারেননি। না। সেক্ষেত্রে প্রচুর মহিলার সাহায্য না না, লেগেছে। সেটাই নয়। অনুমতি ছিল না, আমাকে একাই করতে হলো। একমাত্র বিশেষ জোর করে বলতে হয়, একজন স্টুডেন্টকে ঢুকিয়েছিলাম, তার নাম আচ্ছা। আসে মনের, বলা উচিত। এবং আমি ওই ছেলেটাকে, সে তখন ছিল বাটিকের কাজের স্টুডেন্ট, তাকে ঢুকেছি। কিন্তু বলতে হয় অনুমতি দেওয়া হয়নি, বলে না ওই কাজ তোমাকেই করতে হবে। হ্যাঁ, এই জন্য একাই করতে হলো। একটা ছিল সিল্ক রিভারের সাথে, একমাত্র চেনানাগার উপরে, সেটা অনেক শিল্পী একসাথে করলে হলো। আচ্ছা। আর এমনি মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন, সেলফ এমপ্লয়েড হতে পারেন, Exactly. এরকম কিছু করেছেন? এক্স্যাক্টলি সো। আমি একটা এনজিওর সাথে সংযুক্ত আছে, সে তো আসাম বোর্ড ওইদিকে কাজ করছে, এবং আমার মেইন হচ্ছে টু হেল্প সেল, মানে আমি প্ল্যাটফর্ম দিচ্ছি টু ইনক্রিজ দ্য সেলস। এটা আসামের সাথেও খুব করেছি। এটা নিয়ে আমার যে জার্মান কনসুলেট ফেয়ারে বসেছি আলিপুরে, ওরা আসামে নানা রকম সাবন বানিয়েছে, অর্গানিক সোপস, আর্ট সোপস, এইগুলো বিক্রি করেছি। এখনো আছে আমার কাজ, এখনো বিক্রি হচ্ছে। আমার মেইন হচ্ছে টু ইউজ মাই প্ল্যাটফর্ম টু হেল্প সেল, কেন আচ্ছা। মোস্ট ডিফিকাল্ট হচ্ছে সেলের ব্যাপার। একদম। Most তার মানে difficult point. বিভিন্ন কাজ করবেন, মহিলারা বিভিন্ন রকমের হাতের কাজ করছেন। তার সঙ্গে উনি যেমন বলছিলেন যে সাবান, বিভিন্ন ধরনের সাবান, এখন তো অর্গানিক যে কোনো জিনিসের অত্যন্ত চাহিদা। অর্থাৎ মহিলারা যাতে এগুলো করছেন ঠিক আছে, কিন্তু শুধু তো কাজটা করা না, বারবার নেলিনী যেটা বলছেন যে সেল, বিক্রি করা, বিশেষ সেটাকে এক্সপোর্ট চেষ্টা হবে। আর এক্সপোর্ট কোনো- করা, বিদেশে Exactly. যদি এক্সপোর্ট করা যায় অবশ্যই তার বাজার মূল্য অনেকটাই বেড়ে যায়, এবং যে সমস্ত মহিলারা এগুলোর সঙ্গে যুক্ত থাকছেন তারা অনেক বেশি করে উপকার পাবেন। আর এই দুর্গাবাড়ির সংরক্ষণের জন্য আর আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা? আমি চাইছি যে এটা যাবে না, মানে কি করে বলবো আপনাকে, সেখানে আমরা ঠিক উত্তরও দিতে পারছি না। মানে এটা এমন একটা ইন্টেরিয়র ব্যাপার, ফ্যামিলির মধ্যে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ইন্টার্ন ফ্যামিলি ইনফ্লুয়েন্স, এগুলোটা ঠিক মানে বোঝানো আপনি যায় না। চাইছেন যে এই কাঠামোটা অক্ষুণ্ণ থাকুক, এবং এই যে Exactly. দুর্গাবাড়ির যে ঐতিহ্য, একটা চাপ, একটা ইনফ্লুয়েন্স যাতে জিনিসটা থাকে, এটা টোটালি বাড়ি ভিতরে ব্যাপার। এগুলো ঠিক বুঝতে পারছি, খানিকটা বোধহয় আমরা বুঝতে পারছি, এবং আমাদের যারা দর্শক বন্ধু আছেন তারাও বুঝতে পারছেন, কেননা তাদের মধ্যে অনেকেই আছেন যারা যৌথ পরিবারে একটা সময় বড় হয়েছেন, যৌথ পরিবারের থেকে এসেছেন, এবং তারা দেখেছেন যে বিভিন্ন ধরনের চাপ, সেটা কখনো বা আর্থিক চাপ, কখনো বা অন্য ধরনের চাপ, হয়তো সেই যৌথ পরিবার থাকেনি, বড় পরিবার ভেঙে ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে, এই চাপগুলো থাকে। কিন্তু তার মধ্যেও এই বাড়ির যেহেতু আলাদা করে একটা পুজোর ঐতিহ্য আছে, এরকম এত দিনের পুরনো, ফরাসিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং উনি বলছিলেন যে অ্যান্টনি ফেরেঙ্গি এসেছেন,
তো এই যে একটা ঐতিহ্যবাহী বাড়ি এবং এটা একটা প্ল্যাটফর্মও বটে, যেটাকে কাজে লাগিয়ে উনি কিন্তু মহিলাদের আরও বেশি তারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেদিকে উনি চেষ্টা চালিয়ে গেছেন। আমরা এতক্ষণ সঙ্গে ছিলাম মিসেস নেলিন মণ্ডলের, কিন্তু মিস্টার মণ্ডল তার সাথে আমাদের এখনো পরিচয় হয়নি। এবার চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সেই মানুষটি যিনি ইউনেস্কোর সিসিআইভিএস এর সূত্রে যার সাথে নেলিন্দির আলাপ এবং এই ফ্যামিলি এবং এই দুর্গাবাড়ি তার সঙ্গে সঙ্গে নানা কাজকর্ম। মিস্টার উজ্জ্বল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। উজ্জ্বল বাবুর কাছে আমার প্রশ্ন যেটা থাকবে মূলত যে এখানে কিভাবে আসা হলো, যেটা শুনছিলাম যে ওরা ব্যবসায় ছিলেন, এই ফ্যামিলি এখানে কিভাবে এলেন এবং এতদিন ধরে কিভাবে এই ঐতিহ্যটাকে রক্ষা করছেন সেইটা। সেন্ট্রাল এশিয়া থেকে ঠিক বাবরের 100 বছর বাদে আমরা এখানে এসেছি। আমরা খাইবার পাস দিয়ে কাশ্মীরে ঢুকি এবং ঢোকার পরে আমরা দেখি যে প্র্যাকটিক্যালি ভারতবর্ষ শস্য শ্যামলা দেশ এবং এখানে মানুষের অতি অল্প পরিশ্রমে তার খাওয়া পড়া বসতি তার সে করতে পারে। তো আমরা দেখলাম যে সেন্ট্রাল এশিয়ার ওই যে শক্তপোক্ত দেশ এবং সেখানে মানে অনুর্বর মাটি এবং সংগ্রামের পর সংগ্রাম, জীবন দাঁড়াতে গেলে একটা বিশদ পরিশ্রম। তো সেই জন্যে আমরা সবাই মিলে ঠিক করলাম, মানে ফ্যামিলির তারা, যে আমরা ভারতবর্ষেই সেটেলমেন্ট করব। তো ভারতবর্ষে সেটেলমেন্ট করতে গিয়ে আমাদের কর্ম করতে হবে, আমাদের রোজগার করতে হবে, আমাদের এক্সচেঞ্জ মানি নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কাশ্মীর থেকে আস্তে আস্তে ভারতবর্ষের দাক্ষিণাত্যের দিকে আমরা নামতে শুরু করলাম। কাশ্মীর থেকে আমরা হস্তিনাপুর, তখন দিল্লি, হস্তিনাপুর থেকে আমরা তখন আসি অযোধ্যার পর আসি আপনার এলাহাবাদে এসে আমরা দেখলাম যে এরপর এগোতে গেলে আমাদের স্থলপথে এগোনো সম্ভব নয়। কেন, এইখান থেকে ভারতবর্ষ প্রচুর নদী নালা দিয়ে বিভক্ত। এবং শুধু তাই নয়, আমরা লক্ষ্য করেছিলাম ওই সময় এলাহাবাদ ছিল বজরা ম্যানুফ্যাকচারিং হাব, যাকে মানে আমাদের তখন তো বড় বড় নৌকা ছিল, তাদের বজরা বলা হতো। সেই বজরা তৈরির যে কারখানা ওই এলাহাবাদে একটা বিশেষভাবে ছিল এবং ওইখান থেকে বিভিন্নভাবে নদীগুলো বিভিন্ন দিকে চলে গেছে। তখন আমরা এলাহাবাদে আমরা থাকি প্রায় 150 বছর। এলাহাবাদে 150 বছর থাকার পরেতে আমরা ঠিক করি আমরা নদী পথে আমরা ব্যবসা করব। তখন ফরাসিরা আসতে শুরু করেছে। আমরা এখানে এই জায়গাটা আমরা তখন এই চন্দ্রনগর কিন্তু এরকম ছিল না, 3টে ভাগ ছিল। ভাগ মানে খাল দিয়ে, জিটি রোড অবধি গঙ্গা ছিল, শেরশাহ তৈরি করেছেন গঙ্গার ধার দিয়ে জিটি রোড। অতএব জিটি রোডে এদিকে যত মাটি সমস্ত গঙ্গার অববাহিকা, গঙ্গা সরে গিয়ে মাটিগুলো উঠে এসছে। তো এই চন্দ্রনগর ওই স্ট্যান্ডের সামনে যে রাস্তাটা ওটা একটা বিরাট ক্যানাল ছিল আপ টু জিটি রোড অবধি, অতএব ভাগ হয়ে গেছিল। এই গন্ডলপাড়ায় যে সার্কেলটা, এটা একটা মৌজাবাদ যে যাই বলুন আপনারা, সেইটা ছিল। এখানটা এই জায়গাটা আমরা মুর্শিদ কুলি খান শায়েস্তা খানের কাছ থেকে আমরা ইজারা নিয়ে এখানে আস্তে আস্তে আমরা বাড়িঘর তৈরি করি। এবং এই বাড়িঘর তৈরির ব্যাপারে একটা বিশাল ব্যাপার, সেই সময় ফ্রেঞ্চ এবং ইটালিয়ান আর্কিটেক্ট তারা এসেছিল, তারা এসে এই বাড়িগুলো আস্তে আস্তে তৈরি করে। যেমন ওপরের ঘরে আমাদের কিছু ফ্রেস্কো আছে, যেটা নেপোলিয়ন বোনাপার্টের বাড়িতেও আছে, আমাদের বাড়িতেও আছে। এবং সেইটার জন্যে বহু ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, আপনার বেলজিক, এরা বিভিন্ন হেরিটেজ আর্কিটেক্ট তারা এসে দেখে গেছে এবং C14 টেস্ট করে বলছে হ্যাঁ এক্সিস্ট। নারী.com এইভাবেই কিন্তু নারীদের উপকার করার দিকে এইভাবে কিন্তু ফোকাস করছে এবং এগিয়ে যাচ্ছে। নারী উপকার মানে বাচ্চাদের উপকার, অবশ্যই তাই। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার। আমরা রয়েছি আরজিকর হসপিটালে। আরজিকর হসপিটালের একজন ডেমনস্ট্রেটর শর্মিষ্ঠা সিনহা, যিনি ফিজিওলজি ডিপার্টমেন্টে আছেন, তার সাথে কথা বলবো। শুধু কথা বলবো না, তার অনেক কিছু অ্যাক্টিভিটিস দেখাবো। জীবনে একটা ধাক্কা খেয়ে ফিরে এসে আবার নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই নিদর্শন শর্মিষ্ঠাদি। এবং নারী.com-এ অনেক নারীদের হয়তো অনুপ্রেরণার কারণ হতে পারে। শর্মিষ্ঠা, স্বাগত জানাই আমাদের নারী.com-এ। নমস্কার। কেমন আছো? জীবন রোলিং অন।
wheelchair, rolling, I am rolling. তো তোমার সকাল থেকে বিকেল অবধি তোমার জীবনের ডিউটি কি? আমার সকালবেলা উঠে আগে না মানে যেহেতু আমাকে অনেকটা দিন কাটাতে হয়, আমাকে জল খেয়ে নিজের জলের ওয়াটার ব্যালেন্সটা ঠিক করে রাখতে হয়। তো আর্লি মর্নিং উঠে যাই, উঠে বিছানায় জল খেয়ে খেয়ে ইউরিন করতে থাকি, মানে কোটা অফ জলটা খেয়ে নিতে হয়। কেন কি আমি কলেজে গেলে লোকের মতন তো বাথরুমও যেতে পারবো না, আর লোকের মতন চা জল এসব খেতে পারবো না, কিন্তু লিকুইডটা তো আমাকে নিয়ে নিতে হবে, না তো বডি ড্রাই হয়ে গেলে ইউরিন ইনফেকশনের চান্স আছে। সব এই মানে হেলথ, উমেন হেলথ জানো তো, যেটা নিয়ে আমি এত কাজ করি, তো উমেন হেলথ কম্প্রোমাইজ হবে। তো সেই জন্য আমি জলের কোটাটা করে নিই, মানে অন্যদের যে স্বাধীনতাটা আছে সেটা আমার নেই, কিন্তু আমি এই কনস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনের মধ্যে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যখন কলেজ থেকে ফিরে আসো তারপরে কি করো? কলেজ থেকে ফিরতে ফিরতে মানে আমি ইউজুয়ালি টাইমটা কাটিয়ে দিই, কেন কি আমার না একটু রেডিও অ্যাডিক্ট আছে। তো ওই সন্ধেবেলা ওই বিবিধ ভারতীতে যেই নিউজটা হয় মানে 7:25 পরপর পরপর বাংলা খবর, মানে স্থানীয় খবর, ওই খবরগুলো শোনার জন্যে আমি কি করি, একদম মানে বাইরে থেকেই চাটা একটুখানি খেয়ে নিয়ে এসে জামা কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে খাটে উঠে পড়ি। হ্যাঁ, আর খাবার যদি থাকে, আর যদি বাইরে খেয়ে আসি, খাবারটা ইউজুয়ালি বাড়িতে আমি সকালবেলা হেভি ব্রেকফাস্ট করে যাই, আর একটু টেটবেট নিয়ে যাই। হ্যাঁ, তো ভাতটা সারাদিনে হয়তো আমি একটাই ভাত খাই, নয় রাত্রে নয় দিনে, যেটা যেরকম হয় সেরকম, মানে বেশি খেতে পারি না। সবই লিমিট করে দিয়েছে ভগবান, মানে জীবনটাকে এমন করে দিয়েছেন যে লিমিট। শর্মিষ্ঠা ডক্টর হওয়ার পর সব বাবা মারাই খুব মানে চান যে আমার মেয়ে কিছু একটা করে দেখা। তো ডক্টর শর্মিষ্ঠা সিনহা, তারপরে এই হুইল চেয়ার হলো কি করে? ডক্টরকে তো আমি নিজে থেকে হতে চাইনি, আমি এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হতে চেয়েছিলাম। বাবার ড্রিম, সবসময় বাবা আমার আইডল, আইডিয়াল। তাই বাবা মানে তার সবচেয়ে, মানে আমি সবচেয়ে পড়াশোনায় ভালো, থার্ড ডটার, ফার্স্ট দিদি, তারপরে ছোট দিদি, তারপরে আমি, তারপরে আমাদের বাঁদর ভাই এসেছিল, মানে মান্নাত করে, হনুমানজি কানপুরের পাঙ্কিকে মান্নাত করে বাঁদর ছিল। আমার দাদু তার নাম বেবন দিয়েছিল, বাবু। তো সেই আমাকে বাবা ডাক্তার করতে চেয়েছেন বলে বাবার ইচ্ছাতে আমার ডাক্তার হওয়া। তো আমি আবার মানে ডিজিও করেছি, ডিজিও করে ডিএনবি করতে গেছিলাম, কিন্তু বিয়েটা মানে যখন গিয়ে দেখা হচ্ছে, সম্বন্ধ দেখা হচ্ছে, তো সৌমিত্রর সঙ্গে ম্যাচিং হলো, আমাদের ওই দেখে টেকে বিয়েটা হয়। আমার মামাবাড়ি মিত্র, ওর মামাবাড়ি মিত্র করে এরকম করে বিয়ে সেটেল করলো। তো বিয়েটা পট করে হয়ে গেছে একদম। তখন আমি বিয়েটা যেহেতু হয়ে যাবে শুনতে পাচ্ছি, বাবা মারা খবরই করছে, তো তখন আমি কী করলাম, এই আরজি করে আমি ডিজি, মানে যেখানেই বিয়ে হোক অল ইন্ডিয়াতে, আরে ছাতা খুলে বসে গেলেও পারবাজাই না করে মানে রোজগার হয়ে যাবে, উম্যান হয়ে, নারী শক্তি হয়েছে, মানে নারী ডাক্তার হয়ে ঠিক হয়ে যাবে ম্যানেজ। আদারওয়াইজ আমি গাইনোকোলজিস্টও হতে চাইনি। হ্যাঁ, আমি মেডিসিন ভালোবাসতাম। সেই ডাক্তারি থেকে হুইল চেয়ার কিভাবে এলে? হুইল চেয়ারটা আমি লিখি মজা করে উইল অ্যান্ড চিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি হুইল চেয়ারটা আমার নিজের চাওয়া তো জীবন না। এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমি তখন মানে যখন যাচ্ছি এখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, পুরো রিমঝিম তখন 5 বছর বয়স। তো আমার অনেক দিনের আমি মানে রিমঝিমকে রাখতে পারি না পাশে, তারপরে হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারি না। অর্থোডক্স ফ্যামিলি আমার, ম্যাট্রিমোনিয়াল হাউস, মানে বিয়ে বাড়ি, মানে শ্বশুর বাড়ি, তো থাকা হয় না। কিন্তু ও কমপ্লেন করতে থাকে তুমি সময় দাও না, কিন্তু কী করে দেবো, বাড়ির এত কাজ, অফিসের কাজ, মানে ডিউটি করে এসে প্রিফার হেলথ সেন্টারে ছিলাম, একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে ছিলাম, তো সময় হতো না। না, ও যখন যেদিন বেরোই মা করে কাঁদতো, ব্যাগ গুছিয়ে আমাকে সব খাবার দাবার যতটা, তারপরে রান্না মাসি রাঁধবে ততটা গুছিয়ে নিয়ে, মানে পুরো গ্রামীণ হাসপাতাল, তো পিএইচসি বিপিএইচসি এরকম, মানে ভীষণ ওই যেত, মানে একটা ট্রমাও হতো, মেয়েকে ছেড়ে এসেছি, কিন্তু জীবনটা তো এরকমই আমাদের। তো আমি তখন যখন চাইলাম যে মেয়েও থাকুক হাজব্যান্ডও থাকুক, তখন অনেক করে আমাকে মেডিকেল এডুকেশন সার্ভিসে আসতে হলো, ইন্টারভিউ দিয়ে। তো মেডিকেল এডুকেশন সার্ভিসে আমি জয়েন করেছিলাম পিজি হাসপাতালে, ইউসিএমে প্রথম, তখন নর্মাল 2005 সালে। রিমঝিমকে 5 বছরের জন্মদিন করলাম, 17ই এপ্রিলের জন্মদিন হয়, লোকজন এলো, সেলিব্রেশন হলো, তারপরে আমাদের প্যাকিং স্টার্ট হবে। আমি লাস্ট অব্দি আমার নর্থ চব্বিশ পরগনায় পোস্টিং পড়েছিল বিএন বোস হাসপাতালে, মানে হেলথ সার্ভিস করি যেটা,
ওখান থেকে আমি মেডিকেল এডুকেশন সার্ভিসে জয়েন করে গেলাম, করেই মানে বিশাল বড় পার্টি হলো, কেন কি সবাই জানে যে আমি নর্থ বেঙ্গলে চলে যাবো, হাজব্যান্ডের থাকবো, আমার আর একটা বাচ্চা হবে, মানে নর্থ বেঙ্গলে গেলে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওখানে এরকম। তো শর্মিষ্ঠা তো আর একটা বেবি নেবেই, তো বিশাল বড় পার্টি হলো, সবাই বললো যে পার্টি করো পার্টি করো, তো সবার আবদারে পার্টি টাটি সবই হলো। কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মানে যেদিন জিনিস যাচ্ছে, মানে দুঃখজনক জিনিস সেটাই, আমি কি করে জানি না ডিপ্রেশনে মানে তলিয়ে গেলাম। সেই জায়গা থেকে মানে একটা depression। ডিপ্রেশনটা কিন্তু আসার কথা ছিল না, কারণ আমি তো চাই যেতে, আমি তো হাজব্যান্ডের সঙ্গে থাকতে চাই, রিমঝিমের সঙ্গে থাকতে চাই। তো শাশুড়ি বলছেন, আমি তখন হঠাৎ করে শাশুড়িকে ধরে কাঁদতে লাগলাম যে মা আপনাকে ছেড়ে কি আমি কী করে থাকবো, আপনি তো আমার সব সামলেছেন, আপনি দেখেছেন, তো আমি কি করে থাকবো, আমি ঘর সংসার কী করে করবো, আমি তো করতে পারি না, আমি তো কোনোদিনই ঘর সংসার করিনি। সেই জায়গা থেকে কি একটা মানসিক চাপ Depression। তৈরি হলো? প্রচন্ড। আর ওটা একদিনে কি করে হলো কেউ জানে না, কেন সৌমিত্র তখন প্যাকিং করছে, সৌমিত্র আগে গিয়ে জয়েন করে এসছে, কোয়ার্টার দেখে নিয়েছে, কেন কোয়ার্টার ছাড়া থাকবো কোথায়, রিমঝিমকে নিয়ে। শুধু না, শিলিগুড়ি থেকে আমরা যাওয়া আসা করে, কেন কোয়ার্টার সংলগ্ন একদম ডিপার্টমেন্ট, সৌমিত্রর প্যাথোলজি ডিপার্টমেন্ট, আমার ফিজিওলজি। সেদিন কি হয়েছিল? যেদিন সৌমিত্র জয়েন করে ফিরে এসছে, তারপরে ওই প্যাকিং হচ্ছে, কিন্তু কে যাবে, আমার শাশুড়ি যেতে পারবেন না, আমার মায়ের টিকিট কাটা, রিমঝিমের টিকিট কাটা, ওই রাত্রের ট্রেনে, এখান থেকে মাল চলে যাচ্ছে, আমরা রাত্রের ট্রেনে, এইটা গভর্নমেন্ট দেয় পুরো এই জিনিসটা। তো আমরা রাত্রের ট্রেনে, আমি, মা, রিমঝিম, সৌমিত্র, আমরা যাচ্ছি। তো হঠাৎ করে আমি বলতে লাগলাম যে আমি যাব না মা, আপনাকে ছেড়ে আমি যাব না, শাশুড়িকে আমি যাব না, আমি পারবো না থাকতে, আমি পারবো না। মানে ওই ডিপ্রেশন এবং মুড সুইং দুটোই কি? ভীষণ সাংঘাতিক, আমি বলছি আমি মরে যাবো, তবুও আমি যাবো না। তখন আমার বাবা ভীষণ ভয় পেয়ে গেছেন, বাবাকে ডাকা হলো, বাবা বললেন না, ওকে তো তবে এক্ষুনি ডাক্তার কাউকে দেখাতে হবে। তো আমাদের ইউজুয়ালি আমরা ডক্টর উদয় চৌধুরী, উনি আমার মায়ের বাইপোলার ডিসঅর্ডারটা ডায়াগনোজ করেছেন। বাইপোলার হচ্ছে মানে মায়েরও ছিল একটা মায়ের বাবার এগুলো ছিল, আমাদের বাইপোলার ডিসঅর্ডারটা আমাদের ফ্যামিলিতে রান করে, আমার সমিতি ওদের ফ্যামিলিতে আবার সিজোফ্রেনিয়া রান করে। আচ্ছা, ওর সেই দিন কি হয়েছিল? সেই দিনটা আমি ওই গেলাম ওখানে, ওরা আমাকে ভিজিলেন্সের মধ্যে রাখতো 24 ঘন্টা, আমাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট, ওখানে শিখাদির হাজব্যান্ড, শিখাদি হচ্ছে সৌমিত্রর আবার সিনিয়র দিদি এইচওডি, উনি এনআরএসে আছেন, কিন্তু ওনার হাজব্যান্ড আবার সেপারেটেড থাকেন, ওনার হাজব্যান্ড ওখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সাইকিয়াট্রির হেড। তো উনি দেখতে লাগলেন, ওনার টিম দেখতে লাগলো। তো আমাকে বলা হতো, মানে সবাইকে বাড়িতে ইনস্ট্রাকশন যে ও যাবে আসবে, সারাক্ষণ বডিগার্ড। এত যে তোমাকে গার্ড দিয়ে রাখা হতো, এত ভিজিলেন্সে রাখা হতো, সেখান থেকে তুমি একলা হলে কি করে? আমি দেখলাম সৌমিত্র আমাকে ছেড়ে দিয়ে গেছে। কি হতো, সৌমিত্র ডিপার্টমেন্টে আমাকে রাখতো ফিজিওলজিতে, তখন স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার আসবে, তখনও সব আসেনি, তাই ক্লাস তখনও রেগুলারাইজ হয়নি, সেই জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাস তখন। হ্যাঁ, তো তখনও স্টুডেন্টরা জয়েন করেনি, কিছুই না। ফার্স্ট ইয়াররা আসবে, কাউন্সেলিং হবে, নর্থ বেঙ্গলে জয়েন করবে, এখানে ওখানে সব জায়গায় জয়েন করবে, ওখানে জয়েন করবে। তো ক্লাসেস আমি তো প্র্যাকটিক্যাল করাই, তো প্র্যাকটিক্যালে হবে, তো তখনও কিছু আসছে না। মানে যারা পিজিটি আছে তাদেরা পিজিটিদের এমনি পড়াচ্ছে, পিজিটি পোস্ট গ্রাজুয়েটদের পড়াচ্ছে, এইসব আমি দেখছি, ক্লাসে বসার চেষ্টা করি, কনসেন্ট্রেট করার চেষ্টা করি, কিন্তু করতে পারি না। আমার থট একটাই, আই হ্যাভ টু ফিনিশ মাইসেলফ। ওই একটা চিন্তাই সারাক্ষণ ঘুরতো এরকম। এবং সেদিনটা কি হয়েছিল? আমি রিমঝিমকে কখনো ছাড়তাম না, রিমঝিমকে দেখতে হবে, ওকে স্কুলে আলফান্সো স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে ওখানে মিশনারিতে, ও যাবে, ওর জন্য সকালবেলা উঠে একদম দৌড়, ভাত বানাতে হবে, মানে এত নার্ভাস অ্যাংজাইটি, আমার রাত্রে ঘুম হতো না, তো জেগে সারাক্ষণ বসে থাকতাম এরকম করে আউলের বাচ্চার মতো। মানে ওইটা করতে হবে। আর সেদিনকে তুমি বললে যে মাকে ধোকা দিয়ে কিরকম, সৌমিত্র আমাকে ড্রপ করে না, আবার মা বলতো মামনি আপনি দরজা বন্ধ করে দিন, আমি বেরিয়ে আছি কিন্তু। হ্যাঁ, মা রান্নাঘরে গোছাচ্ছে, আর রিমঝিম স্কুল থেকে চলে আসতো, বাবা ওকে চান করাতো, দুটো বাথরুম, যেরকম এখানেও একটা অ্যাটাচ একটা এমনি। তো রিমঝিমকে একটা বাথরুমে বাবা চান করাচ্ছে ওয়াশরুমে, আর একটা বাথরুম খোলা আছে, আমি জানি, দেখেছি। মা রান্নাঘরে বিজি, মানে ইলিশ মাছ হয়েছে, সেই মা রান্নাঘর থেকে এখানে টেবিলে সার্ভ করছে, মানে রিমঝিম খাবে তো। তারপরে সৌমিত্র আমাকে দিয়ে গেল, সৌমিত্র এসে খাবে, মানে তখন দিয়ে গেল আপাতত, তারপরে এসে সবাই বসে খাবে। তো আমি দেখলাম সৌমিত্র রেখে গেছে, দরজাটা খোলা আছে, মা এখনো তালা লাগায়নি। আমি মাকে বললাম মিথ্যে কথা, মা আমি একটু ওয়াশরুম থেকে, আমি বাথরুম করে আসছি। আমার ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, আমি দরজা দিইনি, তাড়াতাড়ি আয়।
মা রান্নাঘর থেকে যতক্ষণে বেরোবে আমি দরজা, মাকে মিথ্যা কথা বলেছিলাম, দরজাটা খুলে আমি এসকেপ করে একদম ছাদ থেকে জাম্প নিচে। একটা কথা বলো শর্মিষ্ঠা, সেটা হচ্ছে যে সেই সময় থেকে একটা বিশাল সংঘর্ষ গিয়েছিল, কারণ তোমার থাকারই কথা নয়, কিন্তু রাখে হরি মারেকে তুমি ফিরে এলে। ফিরে আসার পর যে তুমি এখন যে লাইফটা লিড করছো, সেখানে দাঁড়িয়ে মানে ওই সিচুয়েশনটা তো আরও অনেক মানুষের হয়, তুমি তাদের জন্য কি বলবে? আগে বলি, আমি কিন্তু বারে আমি ওষুধ চলছে পুরো, এখনো তোমার চলছে? তারপরে পরে তো ডায়াগনোজ হলো যে এরও বাইপোলার ডিসঅর্ডার আছে। তোমরা যদি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলাম হুমা পাখি, যদি দেখো থিয়েটার, ওই হুমা পাখিটা ওই এমডিপি রোগের উপরে, মানে এই সুতোর একদিকে হচ্ছে ডিপ্রেশন, একদিকে ম্যানিয়া, মানুষটা এর মধ্যে ব্যালেন্সের মধ্যে চলতে থাকে, একবার এদিক একবার ওদিক। তো ট্রিটমেন্ট করলেও ব্যালেন্সে মাঝখানে থাকে, নিউরো ট্রান্সমিটার্সগুলো ঠিকঠাক অ্যাক্ট করে, মানুষটা নর্মাল বিহেভ করে। কিন্তু তোমার তো ট্রিটমেন্ট তারপরে ডায়াগনোজ হলো, কিন্তু ড্যামেজটা তো হয়ে গেল না। মানে এটা আমার বাবা চেয়েছিলেন যে না কলকাতায় মেয়েকে নিয়ে আসবে, কিন্তু শ্বশুর সেখান থেকে বারবার বলছেন ওখানে যা করার পর। আমার বাবা বারবার চাইছেন যে কলকাতায় এনে মিঠুকে ঠিক করা হোক, কারণ কলকাতায় এত ফ্যাসিলিটি আছে। আর ইলেকট্রোকনভার্সিভ থেরাপি দিলে, মানে থেরাপিটা দিলে আমার ওই মেমোরিতে বারবার যেটা মেমোরিতে সার্কেল খাচ্ছে যে মরে যাবো ওটা কেটে দেওয়া হয়, মানে ইলেকট্রোকনভার্সিভ থেরাপি দিলে। তোমার যে দীর্ঘ ট্রিটমেন্ট চললো, তারপরে সেই প্রবণতাটা না 19 সেপ্টেম্বর তো, মানে তখন বাবারা ঠিক করে নিচ্ছে যে কলকাতা যাবে, বাবা একদম জেদ করে নিয়েছে আমার মেয়েকে আমায় বাঁচাতে হবে, যে যাই বলুক এটা তো আমার মেয়ে। আর সঙ্গীত তারা দেখিয়েছিল যে জয়েন না করলে সিনিয়রিটি হারিয়ে যাবে, তো জয়েনও করে নিয়েছে। এবার ও লিভে চলে যাবে, আমি কলকাতা মেয়েকে নিয়ে যাচ্ছি। এবার আমার মানে এই বুদ্ধিটাতে যে অ্যাটেম্পটা যখন করে মানুষ, ওটা হচ্ছে ওই সময়টা করে যখন ও ভালো হতে শুরু করে। এতটা ভালো হয়ে যায়নি যে তখন ডিসিশন, মানে উল্টো পাল্টা ডিসিশন, মানে ঠিক যে চার থেকে ঝাঁপ দিলে আমি মরবো না, এইটুকুনি আমার বুদ্ধি নেই। মানে এই যে সারছে মানুষটা, কিন্তু পুরো সারেনি। এইটা নিয়ে ডিপার্টমেন্টের হেডের সঙ্গে জুনিয়রদের মার লেগে যেত। ওরা বলতো অ্যাগ্রেসিভলি ট্রিট করতে হবে, আরও আজকালকার ওষুধ চলে গেছে, কিন্তু উনি আগেকার দিনের ডাক্তার, উনি সেই অ্যামিট্রিপ্লিন চালিয়ে যাচ্ছেন, আর ওই করে মানে হচ্ছে না জিনিসটা। এখন তো তোমার সেই জায়গা থেকে তুমি না, ডিপ্রেশন কিন্তু আসে বাচ্চা মানে এটা সাইক্লিক অর্ডারে ঘুরে ফিরে আসে। ওষুধ তো চলছে, ডাক্তারও দেখেন সবই, কিন্তু থাকে। দেখো, বাইপোলার ডিসঅর্ডার বা এই ডিপ্রেশন, এটা তো কারোর কোনো মানুষের হাতে থাকে না, ফলে অনেকটা জেনেটিকও বলা যেতে পারে। আমাদের এটা তো আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যাদের ধরো আছে, তাদের জন্য তুমি কি বলবে? অ্যাকচুয়ালি ডায়াগনোসিসটা ভীষণ মুশকিল হয়ে যায়, ডায়াগনোস করা। কেন আমি অনেকজনকেই, আমি পরে তো এই নিয়ে কত কাজ করেছি, পড়াশুনো করা টরা সব কিছু দেখলাম, অনেকজনই অ্যাটেম্পটা নিয়ে ফেলছে, নিজেকে খুলে বলা। এই যে আমাদের মর্গে কত লোক ডিপ্রেশনে মরে যাচ্ছে, ওখানে লেকচার দেয়। আমি কলেজ থেকে ফিরছি, বাড়ির লোক বউটা তো বললো না, বলতো যদি তবে ছেলেটা বেঁচে যেত, পাড়ার লোক বোঝাচ্ছে। আরে মাটা তো লস হয়ে গেছে, বউটারও লস হয়েছে, কিন্তু হয়তো জীবন কোন দিকে যাবে জানি না। কিন্তু মায়ের লসটা তো সবচেয়ে বড়, তাকে বলছে বউ তো জানলেও বললো না। কিন্তু এটা না, ডায়াগনোসিস করাটা, একটা মানুষ যে ভেতরে ভুলে কোথায় চলে যাচ্ছে। কেন আমার সিনিয়র দাদা সুইসাইড করেছে, মানে এত বড় সার্জন একজন দাদা ছিল, ডেভিড মুর্মু, ও বাথরুমে ঢুকে, মানে ওর হাত সার্জনের দারুণ ছিল, প্লাস্টিক সার্জন, এমন করে কেটেছে স্ক্যালপেল, বাথরুম ভেতর থেকে বন্ধ করে। বউ এসছে, নিজের ঘরের চাবি খুলে বউ মেয়েকে নিয়ে এসে, বউ ডাক্তার খুলে দেখে পুল অফ ব্লাড বাথরুম থেকে। তো এটা তো বাইরের কোনো লোক ঢোকেনি, দাদা এত সুন্দর করে চালিয়েছে। তার মানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ডায়াগনোসিস, আর একটা হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট। এটাও খুব আমার জীবনে মা বাবা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন হুইল চেয়ার বাউন্ড লাইফ, তো এখন তুমি সব ম্যানেজ করো কি করে? তুমি পড়াচ্ছ, বাড়িতে কাজ করছো, মেয়ে তোমার সাথে দেখা করতে আসছে, মেয়ের সাথেও আমরা কথা বলবো, তো এটাকে এখন ম্যানেজ করছো কি করে? আগেই তোমাকে বলি, আমি এই কথাটার বিরোধ করি, হুইল চেয়ার বাউন্ড। আমি বলি হুইল চেয়ার আমাকে উইংস দিয়েছে, ইট লিবারেটস মি, আই এম নট বাউন্ড। ইট ইজ আমার মানে ওয়েল অ্যান্ড চিয়ার, মানে হুইল চেয়ার আমার যদি না থাকতো আমি উড়তেই পারতাম না, আমি তো উড়ি।
सत्यि मैंने आजकल पाँव जमीन पर नहीं रहते मेरे, देखा है क्या तुमने मुझे उड़ते हुए। গুলজারের কথায়, গুলজারজি আমাকে খুব ভালোবাসেন, তো মানে এই আমাকে কেউ উড়তে হয়ে দেখেছো, হ্যাঁ মানে আমি উড়তে ভালোবাসি, আর হুইল চেয়ার সেই ওড়াটা আমাকে দিয়েছে। ঠিক। তো পা আমার কথক না করুক, আমি ফ্ল্যামিঙ্গো না করতে পারি, ট্যাপ ডান্স না করতে পারি, কিন্তু এক্সপ্রেশনস আছে, হাত মুভ করছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। মানে যেহেতু জুরিরা বললো যে তুমি ডাক্তার, তুমি সব কিছু, তুমি জুরি হও, ইন্টারন্যাশনাল অ্যারিনাতে তুমি জুরি হও, তুমি একজন ডাক্তার, উমেন ডাক্তার, গাইনোকোলজিস্ট, তারপরে তুমি এই ক্লাসিফিকেশনসগুলো ভালো করতে পারবে। আমাদের ক্লাসিফিকেশন হয় কে এমপিটি আছে, কার পোলিও আছে, কি কি ক্লাসগুলো ফেলতে হয়, ক্লাস 1 ক্লাস 2 এরকম করে করতে হয়। আমার যেরকম হাই আপ ইঞ্জুরি, মানে এখান থেকে পুরো, তো আমি অ্যাকচুয়ালি ক্লাস 1 এ পড়ি, মানে আমার খুব সিভিয়ার ফর্ম। কিন্তু যখন আমি আমি বললাম দেখো আমি জুরি হব, কিন্তু আগে স্পোর্টসটা তো করে দেখে নিই। ঠিক ঠিক। আরেকটা আছে যেটা তুমি যে এইমাত্র গুলজারজির কথা বললে, আজকাল তোমাকে আমি পাঁচ আমি পারি। এক্ষুনি যদি বলি যে আমাদের একটা কিছু মুদ্রা করে দেখাও, তুমি পারবে দেখাতে? মুখে বলে তাল দিয়ে করো দেখি। वृंदावन की कुंज कलिन में कृष्ण राधिका ठुमक ठुमक पग धरत नचत क्वालन में, तापर पग सुहावने बोलत चुक कुक झुनन थो थुड़ांग बोलत कुक झुनन थो थुड़ांग बोलत कुक झुनन थुड़ांग। তা মানে এটা তালে করলে ঠিক, গতে করলে ভাও। वृंदावन की कुंज कलिन में कृष्ण राधिका ठुमक ठुमक पग धरत नचत ग्वालन में, तापर पग सुहावने बोलत कुक झुनन थो थुड़ांग बोलत कुक झुनन थो थुड़ांग बोलत कुक झुनन थो थुड़ांग तत थे तत थे तत थे। এত সুন্দর যার কত্থক নৃত্য, তার মেয়ের সাথে যদি একটু কথা বলা যায় তাহলে কেমন হয়? ডেকে নেবো রিমঝিমকে। রিমঝিম এসো। এই দাঁড়া, হ্যাঁ রিমঝিম, তুমিও ডাক্তার তাই তো? আমি ডেন্টিস্ট। হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে মায়ের একটা অবশ্যই কৃতিত্ব আছে, কারণ তখন তোমার মাত্র 5 বছর বয়স ছিল, এখন তুমি একটা জায়গায় পৌঁছে গেছো। সেখানে দাঁড়িয়ে তুমি আমাদের আজকে নারী.com-এ যারা রয়েছেন তাদের কি বলবে, যারা ধরো এরকম বাইপোলার ডিজিজ বা ডিপ্রেশনে ভুগছে এবং জীবনটাকেও ভালোবাসতে চায়, তাদের জন্য কি বলবে? আমার জন্য আমার মা চিরকালই মানে রোল মডেল ছিল। যখন আমি মানে 12 বছর বয়স, তখন আমার মনে আছে ডিসেম্বর মাসে এই কলকাতারই একটা রবীন্দ্র সদন, ওখানে একটা প্রোগ্রাম হয়, আর ওখানে মাকে প্রাইজ দেওয়া হয় রোল মডেল। আচ্ছা। তখন আমি অনেক ছোট ছিলাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে কেন মাকে দেওয়া হয়েছিল এই অ্যাওয়ার্ডটা। 2011 সাল মনে হচ্ছে, হ্যাঁ 11 সাল। তো 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 আমার ওই জিনিসটা, আরেকটা জিনিস হচ্ছে মাকে আমি অনেক আরও অ্যাওয়ার্ড পেতে দেখেছি, মানে টিভিতে ডান্স শো এগুলো সবই দেখেছি। আর যখন আমি ছোট ছিলাম তখন মানে তারও আগে, মানে অ্যাওয়ার্ড পাওয়াটার আগে, এই যে রোল মডেলের মা আমাকে, মানে আমি মার সাথে সেই মুহূর্তে ছিলাম না, কিন্তু মা গিয়েছিল নিউজিল্যান্ডে, সেখানে মা প্যারাগ্লাইডিং করে, তো সেই ছবিগুলো আমাকে পাঠিয়েছিল। আর সেটাও একটা মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। আর মা ওখানে ওয়ার্ল্ড রেকর্ডও করে, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মা হচ্ছে ফার্স্ট প্যারাগ্লাইডিং, কিন্তু তুমি তো প্যারাপ্লেজিক প্যারাগ্লাইডিং এর মিসেস হুইল চেয়ার থেকে প্যারাগ্লাইডিং, এবং সেখান থেকে জীবনে একটা চরম ধাক্কাকে ফিরে দাঁড়িয়ে জীবনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এখনও কিন্তু অনেক ডাক্তারদের তিনি তৈরি করছেন, পড়াচ্ছেন প্রতিদিন। সেই নিয়েই তার জীবন, এবং অবশ্যই অনেক নারীদের কাছে কিন্তু উনি অনুপ্রেরণার কারণ, যারা বিশেষ করে এই ধরনের ডিসেবিলিটি বা এই ধরনের যে মানসিক একটা ধাক্কা রয়েছে সেটাকে সামলে ওঠার ক্ষেত্রে। নারী.com আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।